গত দুদিন হলো ব্যথাটা আর করেনি। ভয় পেয়ে গিয়েছিলেন মঞ্জুশ্রী। যদিও জানেন বয়স হয়েছে, যে কোনো দিনই যা খুশি ঘটতে পারে, তবু ভয় একটু করেই। একেবারে শেষ হয়ে গেলেন তো গেলেন, কিন্তু পঙ্গু হয়ে পড়ে থাকলে ও ব্যাপারে ওনার বড়ই ভয়। ছেলেকে এখনই কিছু বলেননি। এমনিতেই সৃজিত আজকাল বড্ড চুপচাপ হয়ে গেছেন, সারাক্ষণই কি যেন ভেবে চলেছেন। অস্বস্তি হয় মঞ্জুশ্রী, নিজের কথা বলে আর বিব্রত করতে চান না তিনি। দুদিন আগে ঠিক দুপুরের দিকে হয়েছিল ব্যথাটা। বাঁ পাশে অদ্ভুত একটা চিনচিনে ব্যথা। বাড়িতে কেউ ছিল না তখন, লক্ষ্মীও কাজ সেরে গেছিল। উপায়ন্তর না দেখে দুটো ডাইজিন মুখে ফেলে দিয়েছিলেন। তারই প্রভাবে নাকি অন্য কোনো কারণে ব্যথাটা কিছুক্ষণ পর আপনা আপনি চলে গেছিল। এ দুদিন আর কিছু হয়নি, নিশ্চিন্ত হয়েছেন তিনি। আর একটা ব্যাপারেও হাঁপ ছেড়ে বেঁচেছেন। লক্ষ্মীর মাতাল বরকে সৃজিত কি একটা কাজে ঢুকিয়ে দিয়েছে। রোজকার ওই কান্নাকাটি আর ঘ্যান ঘ্যান থেকে মুক্তি পাওয়া গেছে। লক্ষ্মী আজকাল হাসি খুশি থাকে, একটা দুটো বাড়তি কাজও না বলতেই করে দিচ্ছে। ভালোই হয়েছে ভাবেন মঞ্জুশ্রী। জেদ করে ছেলে তাকে নিয়ে আলাদা সংসার পাতলেও তিনি কি আর একা হাতে সংসার দেখভাল করার মতো অবস্থায় আছেন? শরীর মন দুই তো ভাঙছে। এই অবস্থায় লক্ষ্মীর মতন একটা মেয়ের যে কি দরকার তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। আজ সৃজিত একটু সকাল সকালই বেরিয়েছেন। এককালে ভোরবেলা ওঠাটা নিঃশ্বাস নেবার মতোই ছিল, আজকাল পারেন না। ছেলে সকালে বেরোবো বললেই রাত থেকেই ওনার টেনশন শুরু হয়ে যায়। আজ উঠতে অল্প দেরি হয়েছে, তবু যা হোক করে ছেলেকে জল খাবারটুকু মুখের সামনে ধরে দিয়েছেন। দুপুরে আর নিজের জন্য কিছু করতে ইচ্ছে করছে না। বাড়িতে চিড়ে মুড়িও নেই। লক্ষ্মী এলে ওকে দিয়ে অল্প করে আনিয়ে নিতে হবে। ফোন বাজছে। এ সময় আবার কে? এখানে আসা স্টক ল্যান্ড ফোনে সৃজিতের অফিসের ফোনই বেশি আসে। টুকটাক দু একজন আত্মীয় অনেক সময় মঞ্জুশ্রীকে ফোন করেন, বিজয়ার প্রণাম, নববর্ষের প্রণাম, এইসব আর কি। ফোনটা তুলে অবাক স্বরেই হ্যালো বললেন। ওপাশের স্বর কিছুক্ষণ নীরব হয়ে থাকলো। তিনি আবার বললেন, হ্যালো। আপনার ছেলে কি বাড়িতে? মোবাইলটা সুইচ অফ বলছে। না চাইতেও উত্তরটা বড্ড বেশি কঠিন হয়ে বেরোলো মঞ্জুশ্রীর গলা দিয়ে। না, ও বাড়িতে নেই। কি দরকার? ওপাশে শ্রীমতীর হাসিটা স্পষ্টই টের পেলেন। আবার বললেন, কি দরকার? দরকারটা আপনাকে বলা গেলে আপনার ছেলেকে চাইবো কেন? এনিওয়ে, ও কি অফিস গেছে? তাহলে মোবাইলটা সুইচ অফ কেন? ঝাঁঝিয়ে উঠলেন মঞ্জুশ্রী। অত কেন কোথায়ের কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না, আর দেবই বা কেন? না জানি কি বলে বলে ছেলেটাকে অশান্তিতে ফেলবে। ভালোই তো আছো, একা একা স্বাধীন, কেউ কিছু বলার নেই, দেখার নেই। বাবলু তোমাকে অনেক সহ্য করে, নইলে তোমার মতো মেয়ে মানুষকে সামলানো তো আর যার তার কম্য নয়। ছেলের আমার এলে মারছে। আজে বাজে কথা বলবেন না। আমি আপনার ছেলের কাছে কোনো স্বাধীনতা তো চাইনি। আমি তো ওকে এভাবে কখনো আলাদা হতে বলিনি। আমি শুধু শান্তি চেয়েছিলাম। আর সামলানোর কথা বলছেন? কি সামলায় ও? ফি শনি রবিবার বাড়িতে মুখ দেখালেই একটা গোটা সংসার সামলানো যায়? মেয়ে বড় হচ্ছে, আজকালকার দিনে একা একা কিভাবে যে ওকে আগলে আগলে চলে তা আপনারা। কথাটা অর্ধ সমাপ্তই রয়ে গেল শ্রীমতী। ওদিক থেকে মঞ্জুশ্রীর বক্রোক্তি ভেসে এলো। তা মা, যে ঘাড়ে ঝামেলা নিলে এমনটাই তো হবার কথা। ওই অজাত কুজাতকে সংসারে ঠাঁই না দিলেই ল্যাটা চুকে যেত। মা হওনি, হতে না কি আছে? এক জীবনে সবাই তো সব পায় না। কতই নিঃসন্তান দম্পতি তো আছে। তা না চলে এলেন কাকে না কাকে উঠিয়ে নিয়ে। এই তোমার জন্যে আমার ছেলেটার এত অশান্তি। তোমার জন্যে, বুঝলে? সব তোমার জন্যে। শ্রীমতী বোধহয় আর সহ্য করতে পারলেন না। বহু কষ্টে কেটে কেটে বললেন, থাক না, অনেক কাল আগে তো অনেক বিঁধেছেন, মনটাকে একেবারে ফালা ফালা করে দিয়েছেন। আর কেন? যাকগে, আপনার ছেলেকে বলবেন পারলে যেন আমার সঙ্গে যোগাযোগ করে, আমার ভীষণ দরকার।
মঞ্জুশ্রী উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। দুম করে রিসিভারটা নামিয়ে রাখলেন। ভেতরটা জ্বালা জ্বালা করছে। শ্রীমতীর সাথে কথা বলতেই চান না তিনি, কিন্তু ঘটনাচক্রে আজ বলতেই হলো। আর বাবলুটাই বাকি, ফোনটা বন্ধ করে রাখার দরকারটাই কি? নিজের বউয়ের ফোন আসতে পারে সেটা কি জানে না? আজ ফিরুক, আচ্ছা করে শোনাবেন ছেলেকে। শরীরটা আবার যেন কেমন অস্থির অস্থির লাগছে। লক্ষ্মীটাও যেন দেরি করছে। এতক্ষণে তো এসে যায়, ওর আবার কি হলো? ভাবতে ভাবতেই ডোরবেল। দরজা খোলা মাত্রই পৃথিবীটা অন্ধকার দেখলেন মঞ্জুশ্রী। জ্ঞান হারাবার আগে দুবার লক্ষ্মীর ডাক শুনলেন, মাইজি, মাইজি। কতক্ষণ ওভাবে ছিলেন মনে নেই। চোখ খুলে দেখলেন বাইরের ঘরের মেঝেতে শুয়ে তিনি, সামনে লক্ষ্মী বসে। এক হাতে একটা হাত পাকা, অন্য হাত দিয়ে তার মুখে জল ছেটাচ্ছে। কেঁদেও ফেলেছে বুঝি মেয়েটা। মঞ্জুশ্রীকে চোখ খুলতে দেখে মুখের ওপর ঝুঁকে পড়ল অনেকটা। आप ठीक हो ना माई जी? क्या हुआ था? तबीयत खराब है क्या? मैं तो बहुत डर गई। থাম, ওঠা আমাকে, থেমে থেমে বললেন মঞ্জুশ্রী। লক্ষ্মী হাঁ করে তাকিয়ে থাকলো। ভুলটা বুঝতে পারলেন তিনি। আবার বললেন, ধুর বাবা, এ বোঝেও না। আরে আমাকে উঠাও উঠাও, अभी सोएगा सोएगा, বুঝা কি নেহি? মাথা নাড়ল লক্ষ্মী, অর্থাৎ বুঝেছে। কোনো রকমে উঠলেন তিনি। লক্ষ্মী তাকে যত্ন করে ধরে ধরে শোবার ঘর অব্দি নিয়ে এলো। বিছানায় শুয়েই ছেলের কথা মনে হলো তার। আজ তো আর কিছু করে উঠতেন পারবেন বলে মনে হয় না। অফিস থেকে ফিরে বাবলু রাতে কি খাবে? অসহায়ভাবে লক্ষ্মীর দিকে তাকালেন। আজ একটু খুব জরুরি কাম কর দেগা? हाँ हाँ बोलिए माई जी। हम तो एकदम उठते नहीं पारेगा, আমার लड़का के लिए वो खाना बना सकेगा? माथा नीचू করলো लक्ष्मी, তারপর আস্তে আস্তে বলল, खाना अभी बना दूंगी अम्मी जी, लेकिन साफ खाएंगे क्या? हमारा हाथ का बना। अरे हाँ हाँ, नहीं खाएगा तो কোথায় जाएगा? उफ बाबा, আমি তো नहीं पारेगा ना, खाना ही होगा। तुम जाओ, दाल चावल और अंडा बनाओ। अंडा है कि नहीं है? है माई जी। পারেগা তো, বানাতে পারেগা না? ঢক করে ঘাড় নাড়ল লক্ষ্মী। মঞ্জুশ্রী হাঁপাচ্ছিলেন। এবার চোখ বুঝলেন। কয়েক সেকেন্ড চোখ বোঝার পর মনে হলো লক্ষ্মী এখনো যায়নি। চোখ খুললেন আবার। ঠিকই বুঝেছেন, ঘাড় নিচু করে এখনো দাঁড়িয়ে আছে মেয়েটা। উফ, কি হুয়া? আরে जाता काहे नहीं? রান্না চাপাও জলদি। आप फोन घुमा पाएंगी माई जी? অবাক হলেন মঞ্জুশ্রী। फोन काहे? आप फोन घुमाइए साहब को, मैं बोलूंगी डगदर को लाने को। এবারে হেসে ফেললেন তিনি। বললেন, ধুর পাগল, हमको कुछ नहीं हुआ, वो बॉयश हुआ ना, माझे माझे तबीयत खराब होता है, ওটা कुछ नहीं, किछु बोलने का दरकार नहीं लड़का को। ओफ बाबा, चिंता होगा ना उसको, ऑफिस में काम करता है, वो चिंता करना ठीक नहीं। हाँ तुम जाओ जाओ, वो खाना बनाओ बाबा, वही बेशी दरकार है, जाओ, बुझा? আর দাঁড়ালো না লক্ষ্মী। আচ্ছা বলে চলে গেল। খানিকটা নিশ্চিন্ত হলেন মঞ্জুশ্রী। বাবলুটা অন্তত না খেয়ে থাকবে না। আবার চোখ বুঝলেন তিনি। ভেতরটা চিরবিরিয়ে উঠছিল। শ্রীমতীকে মনে মনে দুষছিলেন তিনি। সব ওর জন্য, ওর অনাবশ্যক জেদের জন্যে। এভাবে আর কতদিন সংসার টানবেন? শরীর যে আর দিতে চাইছে না সেটা তো স্পষ্ট, কিন্তু টানতে তাকে হবেই। ছেলের বউটি যদি তার সঙ্গে ঘর করতে না চায় তবে তার কি বা করার আছে? ছেলের মানসিক শান্তির জন্য সহ্য তাকে করতেই হবে। তিনি যে মা, মা হবার শতেক জ্বালা। কতক্ষণ চোখ বুজেছিলেন আন্দাজ নেই মঞ্জুশ্রী। বুঝিবা একটু ঘুমিয়েও পড়েছিলেন। হঠাৎ মনে হলো খুব আলতো নরম স্বরে কেউ তাকে ডাকছে। মা, ঘুমোলে? চোখ খুললেন মঞ্জুশ্রী।
সৃজিত খুব উদ্বিগ্ন মুখে তার দিকে তাকিয়ে আছেন। উঠে বসলেন তিনি। উঠছো কেন? ওঠার তো কিছু হয়নি, শুয়েই কথা বলো না। ধমকে উঠলেন সৃজিত। মঞ্জুশ্রী গা করলেন না, বালিশটা পিঠে ঠেকিয়ে হেলান দিলেন। কখন এলি? টের পাইনি। এই তো জাস্ট ঢুকলাম। ঢোকা মাত্রই তোমার সেক্রেটারি যেভাবে তোমার অসুস্থতার বর্ণনা দিল, দুর্বল চিত্তের লোক হলে তারই হার্ট ফেল করত। হাসলেন মঞ্জুশ্রী। ও বেচারি ঘাবড়ে গেছে, এভাবে কোনোদিন দেখেনি তো। তা বাপু যা হোক, ও ছিল তাই রক্ষে, নইলে আরও যে কি হতে পারত। ঠিক কি হয়েছিল বলো তো? কি জানি, সকাল থেকেই কেমন যেন আনচান আনচান করছিল ভেতরটা। তেমন কিছু বাড়াবাড়ি বুঝিনি। তারপর লক্ষ্মী এলো, ওকে দরজাটা খুলে দিয়েই চোখে আঁধার দেখলুম। তারপর আর কিছু মনে নেই। অজ্ঞান টজ্ঞান হয়ে গেছিলুম বোধহয়। তা লক্ষ্মী জল টল ছিটিয়ে হাওয়াটা করে ওই জ্ঞান ফেরালো। ভুরুতে ভাঁজ পড়ল সৃজিতের। এরকম এর আগে কখনো হয়েছিল? না, এমনটা তো হয়নি। তবে কি তবে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন সৃজিত। এই কয়েকদিন আগে বুকের বাঁ দিকে একটু চিনচিনে ব্যথা হয়েছিল, তা আমি ডাইজিন খেয়েছিলাম, ও ব্যথা চলে গেছে। কি? ওফ মা, আরে এই কথাটা এতদিন বলনি কেন? চেপে রাখার মানেটা কি? টিপিক্যাল বাংলা সিরিয়ালের মাদের মতো বিহেভ করো কেন? যত্তসব। তোমরা না সব কিছু বাড়িয়ে ফেলে তারপর মুখ খোলো। চাপতে তো পারো না, সেই বলতেই হয়, অথচ এত লেট করো যে অন্যের ঝামেলা বাড়ে বই কমে না। এনিওয়ে, আমি ডক্টর সরকারকে ফোন অলরেডি করে দিয়েছি, আসবেন একটু রাতের দিকে। ওনাকে সব বলবে। আর আরও যদি কিছু এখনো চেপে বসে থাকো তো সেগুলো ওনাকে অন্তত দয়া করে বলো, আর আমার টেনশন বাড়িও না। ঘাড় নাড়লেন মঞ্জুশ্রী, ধীর গলায় বললেন, আচ্ছা। নাও একটু শুয়ে থাকো, আমি একটু ফ্রেশ হয়ে নিই। তুমি খাবে কিছু? চাটা লক্ষ্মীকে বলে দেবো? না, এখন আর কিছু খাবো না, বরং শুয়েই থাকি একটু। ও হ্যাঁ, ওই কলকাতার বাড়ি থেকে ফোন এসেছিল, তোকে মোবাইলে পাচ্ছিল না, তাই এখানে করেছিল। কি নাকি খুব দরকার তোকে, আমাকে বলেনি কিছুই। খানিক অশান্তি করলো শুধু। শক্ত হয়ে গেলেন সৃজিত, বললেন, হ্যাঁ জানি, পরে কথা হয়েছে। তা তুই মোবাইল বন্ধ রেখেছিলি কেন? ওফ, মিটিংয়ে ছিলাম তাই। বলছি তো কথা হয়েছে, আর ওসব নিয়ে ভাবছো কেন? ভাববো না, তুই ফোন বন্ধ রাখবি আর সে এখানে ফোন করে আমাকে কথা শোনাবে কেন? বলি কেন? কলকাতার গোটা বাড়ি সংসার সবই তো তাকে ছেড়ে দিয়ে এসেছে। এই বয়সে একা ছেলেকে নিয়ে হাঁড়ি হেসেল ঠেলছি। শরীর খারাপ হলেও ভয় করে ছেলেটাকে কে দেখবে এই ভেবে। এতেও ওই ডাইনির শান্তি হয়নি। আর কি চায় সে? আমাকে খেয়ে তবে কি ও শান্তি হবে? ও পয়া মেয়ে ছেলে কোথাকার। মা! চেঁচিয়ে উঠলেন সৃজিত। থামবে, থামবে তুমি? কি সমস্ত কাজে বাজে কথা বলছো, নিজেও জানো না? অশান্তি করার বেলায় তুমিও কিছু কম যাও না, কম কথা তুমিও শোনাও না। আমি কি কিছু জানি না, বুঝি না? অনেক হয়েছে এসব আজে বাজে অবান্তর কুট কাচালি শোনার মানসিকতা আমার নেই এখন। প্লিজ তুমি চুপ করে শুয়ে থাকো। আমার ভালো চাও তো? কি আমার ভালো চাও তো? আমার কথা ভেবে তোমার দিন রাত কাটে তো? তাহলে আমার কথা ভেবেই মুখটা বন্ধ রাখো, শুয়ে পড়ো। কথাগুলো শেষ করে আর দাঁড়ালেন না সৃজিত, প্রায় ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। মঞ্জুশ্রী খানিকটা অবাক হয়েই তার যাবার পথের দিকে তাকিয়ে থাকলেন। শ্রীমতীর নামে বিষ তিনি আগেও উগড়েছেন সৃজিতের কাছে, প্রায়ই উগড়ন। ছেলে চুপচাপ শোনে, বিশেষ একটা মন্তব্য করে না। কিন্তু আজ কি হলো? অমন ফেটে পড়ল কেন? অফিসে হয়তো কোনো ঝামেলা হয়েছে, বা তার এই শরীর খারাপ হয়তো চিন্তায় ফেলেছে ছেলেকে, ভাবলেন মঞ্জুশ্রী। ক্লান্তি আসছে, বালিশটা পিঠ থেকে সরিয়ে মাথার কাছে রাখলেন, তারপর শরীরটা ছেড়ে দিলেন। ঘুম আসছে যেন মনে হচ্ছে। ডাক্তার এলে নিশ্চয়ই তাকে ডেকে দেওয়া হবে। আর ভাবলেন না মঞ্জুশ্রী, ঘুমিয়ে পড়লেন।
হাত মুখ ধুয়ে বেশ খানিকটা ফ্রেশ লাগছিল সৃজিতের। চা নিয়ে বারান্দায় বসলেন। লক্ষ্মী খারাপ বানায়নি আর চাটা, কেমন একটা এলোমেলো লাগছিল। সকাল থেকেই যেন ঝড় বইছে তার ওপর দিয়ে। সকাল সকালই একটা বড় মিটিং ছিল, একেবারেই মনোমতো হয়নি সেটা। এতটাই ডিস্টার্ব ছিলেন তাই নিয়ে যে মিটিংয়ের পর মোবাইলটাও অন করতে ভুলে গেছিলেন। মনে যখন পড়ল তখন অন করা মাত্রই স্ক্রিনে শ্রীমতীর বেশ কয়েকটা মিসড কল দৃশ্যমান। খানিকটা অবাক হলেও সঙ্গে সঙ্গেই ফোনটা করেছিলেন। খুব বিষণ্ণ আর দুঃখী পেয়েছিলেন শ্রীমতীর গলাটা। অস্বস্তিতে পড়ে জিজ্ঞেস করেছিলেন, কি ব্যাপার, সাত সকালেই এত মিসড কল? এনিথিং সিরিয়াস? কোথায় ছিলে? আমি বাধ্য হয়ে বাড়িতে ফোন করেছিলাম, চাপা গলায় বলেছিলেন শ্রীমতী। কোথায় আর থাকবো, অফিসেই আছি। মিটিংয়ে ছিলাম, ফোনটা অফ ছিল, তারপর আবার অন করতেও ভুলে গেছিলাম। সরি, তোমায় অনেকবার ট্রাই করতে হলো। সেটা কোনো ফ্যাক্টর না, এখন যা সিচুয়েশন তাতে একাধবার কেন, হাজারবার ট্রাই করতে হলেও করব। সর্বনাশ, বাড়িতে ফোন করেছিলে বললে না? তার মানে আবার একচোট হয়েছে বোধহয়। আরে আমি বুঝি না, এতকাল পরেও তুমি মার কথা এত ধরো কেন? জানোই তো মা একটু ওরকমই। তাছাড়া এখন বয়সও হচ্ছে, মাথা ঠান্ডা রাখতে পারে না। তার ওপর সংসারের ঝক্কিও তো আছে, এই বয়সেও তো সামলাচ্ছে। কেঁদে ফেলেছিলেন শ্রীমতী। তোমরা সবাই মিলে চিরটাকাল আমাকেই দোষে যাবে? আমাকেই? আমি কি সব কিছুর জন্য দায়ী বলো? তুমি বুকে হাত দিয়ে বলো। আহ শ্রী, এটা আমার অফিস, এরকম ফোনে সিন করো না, কথা বলার অসুবিধা হয়। এনিওয়ে, কি জন্যে ফোন করেছিলে বললে না তো? বাড়ির অশান্তির কথা বাদ দাও। ওপাশে খানিকক্ষণ নিজেকে সামলেছিলেন শ্রীমতী, তারপর বলেছিলেন, ফোনে এসব কথা হয় না। তুমি এই শনিবার অবশ্যই কলকাতা আসবে, খুব জরুরি, উর্মির ব্যাপারে। আবার কি হলো? সৃজিত, আমি ঠাট্টা করছি না। ইমিডিয়েট স্টেপ না নেওয়া গেলে উর্মি সুইসাইডও করে বসতে পারে। হোয়াট? কি হয়েছে ওর? তুমি শনিবারে এসো প্লিজ, সব বলবো, দেরি করো না। এর বেশি কথা হয়নি। ফোন ছেড়ে দিয়েছিলেন শ্রীমতী। চাটা ঠান্ডা হয়ে গেছিল, কাপটা মাটিতে নামিয়ে রাখলেন সৃজিত। ভগবান জানেন কি ঘটেছে। খুব অসহায় লাগছে। মঞ্জুশ্রী কি হয় না হয় তা আজকে ডাক্তার এলে বোঝা যাবে। তেমন তেমন কিছু হলে তাকে একা ফেলে তিনি কলকাতায় যাবেনই বা কি করে? ডোরবেল বাজছে, বোধ হয় ডক্টর সরকার। খুব আয়েশ করে ৩ নম্বর সিগারেটটা শেষ করল উদিত। 4 কাপ চা অলরেডি হয়ে গেছে। রণজিতের ঘরে ওর বিছানায় চিত হয়ে শুয়েছিল ও। রণজিৎ বসেছিল পাশের একটা মোড়ায়। রবিবার সকাল, আলসেমির সকাল। রণজিতের অবশ্য এখন আর আলাদা করে রবিবার বলে কিছু নেই। আজও একটা কাজ ছিল, সাত সকালেই উদিত হানা দেওয়ায় আর যাওয়া হলো না। তুই যা বলছিস তা কি সিরিয়াসলি বলছিস? রণজিতের প্রশ্নে ওর দিকে তাকালো না উদিত। কিরে বল, এইসব ব্যাপারে কি কেউ হালকাভাবে কথা বলে? শান্ত ঠান্ডা গলা উদিতের। অবাক হয়েও হলো না রণজিৎ। বাট ব্যাপারটা একটু অদ্ভুত না? মানছি সুকন্যার এই ব্যাপারটা তুই কিছু জানতিস না, হঠাৎ করে শোনাটা আ লিটল বিট শকিং। কিন্তু তা বলে এত বড় একটা ডিসিশন কিসের বেসিসে নিলি? কিসের বেসিস? হোয়াট ডু ইউ মিন বাই কিসের বেসিস? তুই বুঝছিস না কিসের বেসিস? একটা জন্ম পরিচয়হীন মেয়ে, তার সঙ্গে সারা জীবন কাটাবো? অ্যাম আই দ্যাট সর্ট অফ আ ফুল? উত্তেজনায় উঠে বসল উদিত। ফস করে আরেকটা সিগারেট ধরালো। আরে এই শালা, কি করছিস? কি পরপর ধরাচ্ছিস যে? কুল কুল, এতটা উত্তেজিত হোস না। সিগারেটে দ্রুত কয়েকটা টান দিল উদিত। না, এক্সাইটেড হব না। যেমন শালা তোমার প্রশ্ন, কিসের বেসিস? নে একা, তুমি হলে লটকাতে চাঁদু। আমার একটা ফ্যামিলি আছে বস, মা আছে, কিছু সংস্কার তো এখনো বজায় আছে রে ভাই। ছোট একটা শ্বাস লুকিয়ে ফেলল রণজিৎ। বলল, ওকে ওকে, আমি বুঝতে পারছি, সবটাই বুঝতে পারছি,
কিন্তু সব কিছুর পরেও তোদের এতদিনের সম্পর্কটা এমনিভাবে ফস করে চুকিয়ে ফেলবি কি করে? সেটা কি পারা যায় বলতো? পারছি না তো। পারছি কোথায়? না মানে মাসিমাকে ব্যাপারটা না জানালেই তো হয় নাকি? তুই জানলি ব্যাস চুকে গেল। আর ওই সমাজের চোখে সুকন্যার একটা ফ্যামিলি তো আছেই, স্ট্রেট তো আর অনাথ আশ্রম থেকে তুলে এনে প্রেম করিসনি। উদিত এবার আর কোনো জবাব দিল না, শূন্য চোখে তাকিয়ে থাকলো। রণজিৎ উঠে এলো মোড়া থেকে, আলতো করে একটা হাত রাখলো উদিতের কাঁধে। যা বলছি শোন, মাসিমাকে কিছু বলার দরকার নেই, এভাবে ফালতু লাইফ বরবাদ করিস না, নিজে তো মরবি, মেয়েটাকেও মারবি। উদিত এক ঝটকায় রণজিতের হাতটা সরিয়ে দিল। হয় না, তা হয় না, এসব ব্যাপার চাপা সবসময় থাকে না, কোথায় কোন দিক দিয়ে কি বেরিয়ে পড়ে মাকে এখন লুকোলে পরে যদি কোনোভাবে জানতে পারে, ভাবতে পারছিস কি হবে? আমি তো প্রথমে মাকেই সব বলবো ভেবেছিলাম, পারলাম না, মনটা এখনো ঠিক রেডি হয়নি, তাই তোর কাছেই আগে এলাম। রণজিৎ ভেতরে ভেতরে কঠিন হয়ে গেল। তোর প্রবলেমটা ঠিক কোথায় বলতো? একবার বলছিস মাসিমাকে বলে তার পারমিশন নিয়ে তবে বিয়ে করবি, একবার কথা শুনে মনে হচ্ছে মাসিমার আগে তুই নিজেই সুকন্যার পরিচয়টা নিয়ে কনফিউজড, আবার বলছিস ওকে ভুলতেও পারছিস না। হোয়াট ইজ ইউর এক্স্যাক্ট প্রবলেম ম্যান? প্রবলেমটা তুই যা বুঝছিস তাই রণ। ইয়েস, আমি নিজেই খুব কনফিউজড, আমিই মানতে পারছি না সুকন্যার পরিচয়টা, ভীষণ রকম একটা অস্বস্তি হচ্ছে, ভীষণ। ওয়াই মি বলতো, আমার সাথেই কেন এরকম হলো? কত যে কি ভেবে রেখেছিলাম আমাদের ভবিষ্যৎ নিয়ে। বিরক্ত হলো রণজিৎ। এই বাংলা ফিল্মের সস্তার ডায়ালগ ঝাড়িস না তো। মোদ্দা কথা হলো মাসিমা ইজ নট দ্য মেইন ফ্যাক্টর, আসল গ্যাঁড়াকলটা তোর মনেই, তাই তো? একটা উদাস ভঙ্গি করলো উদিত। হ্যাঁ, তা বলতে পারিস। এরপর খানিকক্ষণ দু বন্ধুতেই চুপ করে থাকলো। তারপর রণজিৎই আবার কথা বলল। আচ্ছা উদিত, দেখ, সুকন্যার পরিচয় যাই হোক না কেন, এটা তো মানবি যে ওর আচার ব্যবহার, রুচি, দৃষ্টিভঙ্গি সব কিছুই অত্যন্ত সফিস্টিকেটেড, তাই না? সেখানে কোনো রকম খারাপ ছাপ তো নেই এবং ভবিষ্যতেও করতে পারে না। তাহলে কেন রিজেক্ট করছিস ওকে? ধর তুই যদি ব্যাপারটা কোনো দিনও না জানতিস, তাহলে সংসার তো দিব্যি করতিস ওর সাথে, তাই না? আচ্ছা ভুলে জানা যা শুনেছিস, এটুকু মানাতে না পারলে আর কি ভালোবেসেছিস? কথাগুলো শুনে অদ্ভুতভাবে হাসল উদিত। এবারে সস্তা ডায়লগটা কে মারছে? রণজিৎ আহত হলো কিন্তু প্রকাশ করল না, শান্তভাবে বলল, সস্তা ডায়লগ? না রে, তুই একটু ভাবলেই তুই করতিস বিয়ে, রাদার এখন করবি আমি যদি না করি? প্রশ্নটা যেন তীরের মতো ছুটে এলো রণজিতের দিকে, বুকের ভেতর কেমন যেন হতে থাকলো। সুকন্যাকে বিয়ে, এটা কি কোনোদিনও সম্ভব? কেমন একটা চিৎকার করতে ইচ্ছে করলো ওর, বলতে ইচ্ছে করলো, হ্যাঁ উদিত, আমি করব সুকন্যাকে বিয়ে। সুকন্যা তোর জন্যে নয়, তুই আদৌ ওর যোগ্যই নোস। আমিই দেব ওকে মর্যাদা, ওকে ভালোবাসবো, ওকে পাগলের মতো ভালোবাসবো, সুখে রাখবো। কিন্তু এর একটা কথাও বেরোলো না রণজিতের মুখ দিয়ে। উল্টে বলল, কি যাতা বলছিস বলতো, তোর মাথার ঠিক নেই এখন। ঠান্ডা মাথায় বিষয়টা ভাব, তারপর ডিসিশন নিস। মাথা আমার ঠান্ডাই আছে, ভাবা ভাবির বিশেষ কিছু নেই, তবুও সুকন্যার সঙ্গে একবার শেষবারের মতো কথা বলবো। একটা অজানা হিম স্রোত নেমে গেল রণজিতের শীত দাঁড়ায়। কবে কবে বলবি? প্রশ্নটা উদিতকে একটু অবাক করলো। খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, বলবো, সময় হলেই বলবো, তুই অত ভাবিস না। এত কথা বলে তোকে বোধহয় এম্বারাস করে ফেললাম। এনিওয়ে, আজকে চলি, অনেকক্ষণ এসেছি, পরে কথা হবে। উদিত তড়িঘড়ি উঠে পড়ল। দাঁড়া, আরেক কাপ চা অন্তত খেয়ে যা। না,
আজ থাক, তোর বাড়িতে আবার ফর্মালিটি কি আমার? এলেই হলো যখন তখন। চা কেন, পাত পেরে খেয়ে যাব দেখিস। আগে এই প্রবলেমটা তো মেটাই। প্রবলেম? আহত গলায় বলল রণজিৎ। উদিত উত্তর দিল না, একটু ম্লান হাসল শুধু। উদিত চলে যাওয়ার পর বিছানায় টান হয়ে শুয়ে পড়ল রণজিৎ। ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেছে। এতক্ষণ যা শুনল তা ঠিক শুনল না, ভুল সেটাও কেমন ধোঁয়াশার মতো। সুকন্যা জন্ম পরিচয়হীন ভাবতেও আশ্চর্য লাগছে ওর। অমন রুচিশীল মেয়ে ইদানিং বড় একটা চোখে পড়েনি রণজিতের। বুকের অনেকটা তলায় কেমন একটা যেন লোভ জেগে উঠছিল। যতই উদিতকে বোঝাক, মন চাইছে উদিত অবুঝ হয়েই থাক। এ চাওয়াটা হয়তো অন্যায়, কিন্তু সবসময় ন্যায়ের পথে চললেই কি ইচ্ছা পূরণ হয়? তাছাড়া কথায় তো বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কে জানে, ওপরওয়ালা হয়তো রণজিৎকে আরেকবার সুযোগ দিচ্ছেন। প্রথমবারে যা পারেনি তা হয়তো দ্বিতীয়বারে। চোখের তলাটা ভিজে ভিজে লাগছিল। হাত দিল রণজিৎ। জল এসে গেছে আচমকা। কে জানে সুকন্যার মনের অবস্থা কি এখন। কি মনে হতে মোবাইলটা তুলে নিল ও। ডায়াল করতে লাগলো চেনা নাম্বার। 10টা নাম্বার টিপতে আজ আঙুল যেন সরছে না। অবশেষে ওপারে রিং হচ্ছে। হৃৎপিণ্ডের আওয়াজটা খুব দ্রুত শুনতে পাচ্ছে রণজিৎ। হ্যালো। এত ভারী গলার আওয়াজ সুকন্যার হতে পারে তা ভাবতেই পারেনি ও। খানিকটা সময় নিল, তারপর খুব চাপা স্বরে বলল, কেমন আছো? কি বলছেন? কেন, স্ক্রিনে তো নাম্বারটা উঠছে, দেখোনি নাকি? নাম্বারটা সেভ করা নেই? বিরক্ত হলো উর্মি। বিরক্ত কণ্ঠে বলল, কি বলছেন আপনি? রণজিৎ আর ভনিতা করল না, বলল, রণজিৎ। ও, তা হঠাৎ এখন কি ব্যাপার? গলা স্বরে বিন্দু মাত্র ওঠা পড়া টের পেল না রণজিৎ। আহত লাগলো, তবু বলল, কেন, তোমাকে এমনি ফোন করা যায় না? দরকার কি কিছু একটা থাকতেই হবে? ধরো না, এমনিই গল্প করতে ফোন করলাম। গল্প করার মতো সময় যে এখন হাতে নেই রণজিৎদা। তাছাড়া মুডও নেই। কেন, মন খারাপ? কি হয়েছে? তুমি এত প্রশ্ন করছো কেন? কোনোদিন তো এভাবে এত প্রশ্ন করতে দেখিনি। তাছাড়া তোমার প্রশ্নের জবাব আমি দেবই বা কেন? তোমার যদি সত্যি কোনো দরকার থাকে তবে বলো, আর না হলে প্লিজ ফোনটা ছাড়ো। রণজিৎ ভীষণ থতমত খেল, কিন্তু প্রকাশ করল না। ধীর গলায় বলল, এভাবে বলছো কেন সুকন্যা? আমি তোমার খারাপ তো চাই না। তুমি রুনির বন্ধু, তোমাকে কি আজ নতুন চিনি? তোমার মুড কোনো কারণে অফ থাকলে বন্ধু হিসেবে জানতে চাওয়াটা কি অন্যায়? এনিওয়ে, আমি বলতে বলছি না আমাকে, আমি তোমাকে জোরও করছি না, এই জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম। আর জিজ্ঞেস করো না। আমি, রুনি, আমরা সবাই অ্যাডাল্ট রণজিৎদা। আমাদের একটা পার্সোনাল লাইফ আছে, সেখানকার সব কিছুই সবার সঙ্গে শেয়ার করা যায় না। আমি তোমাকে কিছু বলতে চাইনি, তবু এভাবে যখন রিয়্যাক্ট করছো তখন আর না বলে থাকতে পারছি না। একটু আগে উদিত আমার কাছে এসেছিল। তুমি বুদ্ধিমতী, বুঝতেই পারছো কি মিন করছি। তোমার যদি কখনো আমার কথা মনে হয়, উইদাউট এনি হেজিটেশন কল করবে। ভালো থাকার চেষ্টা করো। রাখছি। রণজিৎদা, ফোনটা ছেড়ো না প্লিজ। উর্মির গলায় একটা বিষণ্ণতা টের পেল রণজিৎ। বলো, উদিত তোমার কাছে কেন এসেছিল? বললাম যে সুকন্যা, তুমি বুদ্ধিমতী। ও তোমায় সব বলেছে? হ্যাঁ। তুমি বোধহয় মজা দেখতে ফোন করেছো। হোয়াট? রণজিৎ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। কি বলছো তুমি সুকন্যা? আমি মজা দেখার জন্য ফোন করেছি? তুমি আজকাল এভাবে ভাবছো নাকি? ওপাশ থেকে তীব্র একটা ব্যঙ্গ আছড়ে পড়ল। হ্যাঁ, অফকোর্স। কিন্তু আমি কিন্তু একটু লজ্জিত নই, একটুও না। আমার মা বাবা আছে, আমার একটা পরিবার আছে, আমি ওদের মেয়ে। কেউ আমার এই পরিচয় ছিনিয়ে নিতে পারবে না, কেউ না। তুমি খুব আপসেট আছো বুঝতেই পারছি।
অন্যায়টা আমারই, এভাবে এক্ষুনি ফোন করাটা বোধহয় উচিত হয়নি। তোমার জায়গায় অন্য যে কেউ থাকলে এভাবেই রিয়্যাক্ট করতো। আমাকে এই মোমেন্টে ভুল বোঝাটা খুব স্বাভাবিক, তবু বলছি আমি অনেস্টলি তোমার পাশে দাঁড়াতে চাই বলেই ফোনটা করেছিলাম। পাশে দাঁড়াতে চাই বলতে কি মিন করছো? এখানে পাশে দাঁড়াবার মতো সিচুয়েশনই তো নেই, আর আমি তো পাশে কাউকে চাইছিও না। তোমরা অহেতুক ব্যাপারটা নিয়ে জল ঘোলা করছো। এটা আমার আর উদিতের একান্তই ব্যক্তিগত ব্যাপার। উদিতের একদম উচিত হয়নি তোমাকে গিয়ে এসব বলার, কিন্তু ও কাকে কি বলবে না বলবে সেটা পুরোটা তো আমার কন্ট্রোলে নেই। তাই কথাটা শেষ করলো না উর্মি। খানিকক্ষণ চুপ করে থাকলো দুজনে। তারপর রণজিৎই আবার বলল, তোমরা আরেকবার ঠান্ডা মাথায় দুজনে কথা বলো, সর্ট আউট করো। আমার মনে হয় এটা একটা সাময়িক ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। আসলে তোমার ব্যাপারে উদিত এতদিন অন্যরকম জানতো, হঠাৎ সেই জানাটা পাল্টে গেলে একটা ধাক্কা তো লাগেই। ওপাশে সুকন্যা হাসলো, টের পেল। আমি বুঝতে পারছি না রণজিৎদা, তুমি এটা নিয়ে এত কেন ভাবছো? তাছাড়া উদিতকেই বা এত সাপোর্ট করছো কেন? আমার দিকটা তো তুমি শোনোইনি, আমারও কিছু বলার থাকতে পারে। সেটা শুনবো বলেই তো ফোন করলাম। আমি বলবো না। কঠিন হয়ে গেল সুকন্যার স্বর, আর সেটা খুব তীব্রভাবে যন্ত্রণা দিল রণজিৎকে। সুকন্যা ওকে বিন্দু মাত্র ভরসা করে না, ওর কাছে মন খুলে একটাও কথা বলবে না। তোমার ভালোর জন্যই বলছি সুকন্যা, একটু অ্যাডজাস্ট করে নাও। দুম করে এতদিনের সম্পর্কটাকে এভাবে। প্লিজ বলবে একটু তুমি, কেন এত ওয়ারিড? তোমার কি? তোমার সঙ্গে উদিতের যে ঘনিষ্ঠতা হয়েছে, তারপরেও সম্পর্ক ভেঙে দেওয়া যায় কি? ও, সেটাও শোনা হয়ে গেছে। এনিওয়ে, তাহলে ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই জাতীয় রিলেশন, আই মিন শারীরিক রিলেশনে উদিতের কাছে কোনো গুরুত্ব নেই। আর এখানে উদিতের দিকটাই যখন বেশি করে ভাবাভাবি হচ্ছে, তখন সম্পর্ক ভাঙা জোড়ার ব্যাপারটা আমার হাতে থাকছে না, বুঝতেই পারছো। তোমার বাড়িতে কেউ কিছু জানেন? মা জানে। সুকন্যা, রণজিৎদা প্লিজ ফোনটা ছাড়ো। যা জানার ছিল জেনেছো তো, আর আমাকে বিরক্ত করো না। আমি পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, ঠিক আছে, আর বিরক্ত করব না। তবে আজ একটা কথা না বললে নিজের প্রতি অন্যায় করা হবে, তাই বলছি। কি কথা? আমি আমি তোমাকে ভালোবাসি সুকন্যা। হঠাৎ চমকে গেল রণজিৎ। হঠাৎ মানে ভালোবাসা হঠাৎ হয় নাকি? প্রথম দিন থেকেই আমি তোমায় ভালোবাসি। এতদিন বলনি কেন? আমি বলার আগেই উদিত তোমাকে ছিনিয়ে নিল সুকন্যা। ওপাশে খুব হাসছে সুকন্যা, বুঝতে পারল রণজিৎ। হাসছো যে? আজ উদিত আমায় হয়তো ছেড়ে দেবে, লাইনটা ক্লিয়ার হতেও পারে, এইভাবে প্রস্তাবটা পেরে রাখলে বুঝি? সুকন্যা, চুপ, একদম চুপ। হিসিয়ে উঠল উর্মি। তোমরা সব এক রণজিৎদা, সমস্ত পুরুষরাই এক। স্বার্থ ছাড়া এক পাও তোমরা চলো না। নোংরা ইতর, জানোয়ারের চেয়ে অধম, ছি ছি। সজোরে রিসিভার রাখলো সুকন্যা, সেটা টের পেল রণজিৎ। লজ্জায় ঘেন্নায় মরে যেতে ইচ্ছে করছিল। কেন এভাবে সুকন্যার সামনে নিজেকে অনাবৃত করে ফেললো হঠাৎ? এত দীর্ঘদিন ধরে যদি অনুভূতিটার গলা টিপে রাখতে পেরেই ছিল, তাহলে আজ কি হলো? সারা জীবনটা মনে মনে সুকন্যাকে ভালোবেসে যাবে, সব সময় প্রয়োজনে ওর পাশে থাকবে, এমনটাই তো কথা ছিল। তাহলে আজ? ভগবান, এতটা ছোট করে ফেললো নিজেকে। আর কি কোনোদিন পারবে সুকন্যাকে নিজের করে পেতে? যে কথাটা সময় মতো বললে হয়তো কাটা ঘায়ে মলমের কাজ করত, আজ অসময়ে সেই কথাটাই সুকন্যার ক্ষতটা বোধহয় আরো বাড়িয়ে দিল। কেমন যেন মরিয়া হয়ে আবার সুকন্যার নাম্বারটা ডায়াল করলো রণজিৎ।
আরেকটিবার কথা না বললে শান্তি হচ্ছে না। সুকন্যা আই এম সরি কথাটা না বলতে পারলে নিজেকেই হয়তো নিজে ক্ষমা করতে পারবে না। সুকন্যা যদি এভাবে ওকে ভুল বুঝে সরে যায় তাহলে হয়তো রণজিৎ মরেই যাবে। এতদিন ও কিছু জানতো না ঠিকই, কিন্তু তবু তো কাছে ছিল। আর আজ সবটুকু নগ্ন হয়ে গিয়ে না জানি কত দূরেই চলে গেল সুকন্যা, সুইচড অফ। এই আশঙ্কাটাই করছিল রণজিৎ। আর কথা বলবে না সুকন্যা, আজও না, কালও না, হয়তো আর কোনো দিনই না। মনটা বড্ড ভারী হয়ে গেল রণজিতের। তবু এর মধ্যেও কেন কে জানে একটু স্বস্তি পাচ্ছে ও। এতদিন ধরে যে ভীষণ কথাটা বারবার মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে যেত, আজ অন্তত সেটার শেষ হলো। আর কোনো ক্ষত নেই। নাই হলো আর সুকন্যার সাথে সারা জীবন কোনো কথা, নাই বা হলো দেখা, তবুও জানবে রণজিৎ ওকে ভালোবাসে। হয়তো এই জানাটা সুখের নয়, বুঝিবা ঘেন্নাই করবে, তবু তো জানবে। হ্যাঁ, এটাই এখন সবচেয়ে বড় কথা, সুকন্যা জানবে রণজিৎ ওকে ভালোবাসে। আর যদি কোনোদিন এমনটা হয়, যদি সুকন্যা ফিরে আসে শুধু ওরই কাছে। হঠাৎ মনে মনে চমকে উঠল। উদিত বলেছে সুকন্যার সাথে একবার ফাইনাল কথা বলবে। তখন যদি গানের ক্লাস অনেকক্ষণ অফ হয়ে গেছে। গেটের বাইরে গুম হয়ে দাঁড়িয়েছিল শ্রীমতী। পিয়া একটু দাঁড়াতে বলল, ওর কি একটা জিজ্ঞাসা আছে। বিরক্ত হচ্ছিল শ্রীমতী। প্রত্যেকটা ক্লাসেই পিয়ার কিছু না কিছু জিজ্ঞাসা থাকে, অথচ জিজ্ঞেস করে কি লাভটা ওর হয় তা বোঝে না শ্রীমতী। গানটা পিয়া শেখে সম্পূর্ণ শখে, বড় লোকের খেয়ালি শখ, অন্তরের একটুও টান নেই। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ। রাস্তার আলোগুলো জ্বলছে, বাড়িতে বাড়িতেও আলোর রোশনাই। মেজাজ ভালো নেই শ্রীমতীর। সৃজিত আসেনি এ সপ্তাহে। মঞ্জুশ্রীর নাকি শরীর খুব খারাপ, ডাক্তার বেড রেস্টে থাকতে বলেছে। হয়তোবা নার্সিংহোম টমেও দিতে হতে পারে। তখন কি সৃজিত কলকাতায় নিয়ে আসবে তার মাকে? জানে না শ্রীমতী। পরিষ্কার করে কিছু বলেনি সৃজিত। রাগ হচ্ছিল। সারাটা জীবন মা মা করেই কাটিয়ে দিল। ওদিকে যে মেয়েটার কি হবে সে খেয়ালটা পর্যন্ত নেই। উর্মির কথা মনে পড়তেই চোখ ভিজে গেল। কি মেয়ে, কি হয়ে গেছে। উদিতের সঙ্গে ঠিক কি হয়েছে জানেন না শ্রীমতী। ভালো করে বলেনি উর্মি, তবে সম্পর্কটা আর হয়তো টিকিয়ে রাখা যাবে না সেটা ভালোই বুঝেছে শ্রীমতী। অনেকবার জিজ্ঞাসা করেও পরিষ্কার করে কিছু বলেনি মেয়ে। শুধু বলেছে উদিতকে ওর বিষয়ে সব কথা জানানোর পর উদিত চাইছে একটা সেকেন্ড থট দিতে। প্রথমে খুব রাগ হয়েছিল। এই প্রথম উর্মি ওকে মিথ্যে বলল। মন্দারমণিতে শুধু উদিতের সঙ্গে গিয়েছিল, অথচ বলেছিল ইউনিভার্সিটির বন্ধুরা যাচ্ছে। একা একটা ছেলে আর মেয়ে, 2-3 দিন পাশাপাশি, কাছাকাছি, ঘি আর আগুন। উর্মি না বললেও একটা সন্দেহ দানা বাঁধছে শ্রীমতীর মনে। ভগবান, সন্দেহটা যেন সত্যি না হয়। কি রে, কি এত ভাবিস সারাটাক্ষণ? ভাবনাগুলো একেবারে একাই মাথায় পুরে রেখেছিস। আমাদের মতো অধমদেরও একটু ভাবতে টাপতে দে ভাই। পিয়ার কথায় চমক ভাঙল। যা যা, বাজে বকিস না। সুখে আছিস, বর্ষহাগিনী, বড় লোকের গিন্নি, কৃতি ছেলের মা, তোর আবার চিন্তা। কোনোদিন চিন্তা ভাবনা করেছিস? জানিস কি করে চিন্তা ভাবনা করতে হয়? হাসল পিয়া। না রে, এটা তুই অবশ্য ঠিকই বলেছিস। সত্যি তেমনভাবে কোনোদিন ভাবনা চিন্তা করতে হয়নি। বাবা মায়ের একটাই মেয়ে, ভালোই সচ্ছল অবস্থা ছিল। জীবনে কোনোদিন বাড়ির গাড়ি ছাড়া স্কুল কলেজ করিনি। লামসাম পকেট মানি পেতাম, খরচ করেও বেঁচে যেত। বিয়ের পরেও ভোগবিলাসের অভাব ঘটেনি। একটাই ছেলে বিদেশে ভালো চাকরি করে, আর কি চাই। কিন্তু কি জানিস, এত সব ভোগবিলাসের মাঝে থেকেও মাঝে মাঝে মনে হয় জীবনটাকে ভালো করে জানাই হলো না। আজকাল তাই ছেলেটার জন্য চিন্তা হয়। বড় হয়েছে, এবার বিয়ে থা দেবো ভাবছি, কিন্তু এ তো ভালো কথা, স্বাভাবিক ব্যাপার। এতে আবার কিন্তু কি আছে রে? আছে, এত বছর বিদেশে পড়ে আছে, স্বাধীন, কত সব বন্ধু বান্ধব। ধর একটা সাদা পুতুলকেই পছন্দ করে বসে থাকলো, তখন? হাসলো শ্রীমতী। তখন আবার কি, শাঁখ বাজিয়ে উলু দিয়ে মেমবউ ঘরে তুলবি? আজকাল এগুলো কোনো ফ্যাক্টর নাকি? মোলো যা। না বাপু,
ওই বিজাতীয় বিদেশি মালপত্র ঘরে তুলতে পারবো না। টুটুলকে জানিয়ে দেবো, আর যাই করো ওই বিদেশি মাল চলবে না। মাল? তুই যে কি বলিস না এই বয়সেও, বড্ড মুখ খারাপ তোর। হ্যাঁ খারাপ, যা বেশ হয়েছে, তাতে তোর কি? আচ্ছা আচ্ছা যা, আমার কিছু নয়। এবার বল তো দাঁড়াতে বলেছিলি কেন? কখন থেকে তো দাঁড়িয়েই আছি, এখন আবার এসে থেকে হ্যাজাচ্ছিস। আমার তাড়া আছে রে, চটপট বল কি জিজ্ঞেস করবি। কি স্বরলিপি বুঝিসনি নাকি থিওরিতে কিছু প্রবলেম? ওসব কিছু না, গানের ব্যাপারই না, অন্য একটা জিনিস জিজ্ঞেস করব। শ্রীমতী একটু অবাক হলো। অন্য জিনিস? কি শুনি। শোন না, তোর মেয়েটাকে তো সেদিন দেখলাম, বিয়ের যোগ্যই তো হয়েই গেছে। সত্যি কথা বলতে কি ভাই, আমার ওকে খুব পছন্দ হয়েছে। তা তোর আর তোর কর্তার আপত্তি না থাকলে আমার টুটুলের সঙ্গে যদি ওর। শ্রীমতী থতমত খেলেন। আরে দাঁড়া দাঁড়া, কি বলছিস ভেবে বলছিস? আর তাছাড়া আমাদের পছন্দটাই তো এখন সব নয়, উর্মিরও একটা মতামত আছে। তাছাড়া ও আবার অলরেডি কাউকে। কথাটা পুরো শেষ করলেন না শ্রীমতী, আবার বললেন, আর তাছাড়া তোরটি তো থাকে বিদেশে, কাউকে যদি পছন্দ করে ফেলে থাকে, নিজেই তো এক্ষুনি বলছিলি। কলকলিয়ে উঠল পিয়া। আরে সেই জন্যেই তো তারা করছি, আর বলিস না। এই তো কদিন আগে আমার এক ভাসুরপোর কথা শুনলাম, অনেকটাই দুঃসম্পর্কের অবশ্য, তবু এই রিলেশন আছে সামহাউ। তা বাবু করেছেন কি জানিস, কোনো এক অজাত অনাথ কুজাতকে ভালোবেসে বসে আছেন। ভালোবাসাবাসির সময় নাকি জানতোই না, কদিন আগে ওই দুজনে মিলে না ওই মন্দারমণি গেছিল, ওই আর কি ফষ্টি নষ্টি করতে, আজকালকার প্রেমের যা স্টাইল। তা সেখানে গিয়ে নাকি মেয়েটি ন্যাকা ন্যাকা করে সব বলেছে। যদিও মালটা অ্যাডপ্টেড বাই এ ফ্যামিলি, তারাই মানুষ টানুষ করেছে, ওই এমএ টেমেও না কি যেন পড়ে, দেখতে শুনতেও নাকি খারাপ নয়, কিন্তু তবু মানে তুই বল, জন্মের তো তার ঠিক নেই, কার না কার প্রোডাকশন। অনাথ আশ্রমের মালগুলো আবার জেনারেলি একটু লো ক্যাটাগরির হয়। আমার জায়ের তো সন্দেহ ওদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপও হয়েছে। ভাব একবার, যদি আবার বাচ্চা টাচ্চা হয়ে যায়, কি কাণ্ড কি কাণ্ড। শ্রীমতীর পা দুটো যেন কেউ আঠা দিয়ে মাটিতে সেঁটে দিয়েছিল, নিজের কানেই কথাগুলো বিশ্বাস করতে পারছিলেন না। কোনো রকমে জিজ্ঞেস করলেন, কি কি নাম রে ছেলেটির? উদিত। উদিত উদিত, ধুর ছাতা, ওদের টাইটেলটা কি যেন মনে পড়ছে না। কিন্তু কেন বলতো, ওদের নাম জানতে চাইছিস কেন? এ চিনিস নাকি? আরে না না, এমনি এমনি জিজ্ঞেস করলাম আর কি। তো ছেলেটি কি বলছে? কি আবার বলবে, বুদ্ধিমান ছেলে, সরে এসেছে, রিলেশন রাখবে না। আমার যা তো বেঁচে গেল, কিন্তু আমার টুটুলটা একটা হাঁদা টাইপ, বুঝলি না, ও নির্ঘাত ফেসে যেত। এইসব শোনার পর আমি আর রিস্কে নেই বাবা, মেয়ে পছন্দ করেই কান ধরে একেবারে বিয়ে দিয়ে দেব। তা যাকে, তোকে যা বললাম সে ব্যাপারে কিছু বল। খুব ক্লান্ত লাগছিল শ্রীমতীর, গলা দিয়ে আর স্বর বেরোচ্ছিল না। কোনো রকমে বললেন, ভাবি একটু, জানাবো তোকে। ওকে ওকে, তাড়াতাড়ি ভেবে জানাস, আমি চলি আজ, আমার নিজেরও আবার দেরি হয়ে গেল, তোকেও আবার দেরি করালাম, সরি, বাই। পিয়া চলে গেলেও শ্রীমতীর আর যেতে ইচ্ছে করছিল না। তার সন্দেহটাই শেষ পর্যন্ত সত্যি হলো। তবে ফিজিক্যাল রিলেশনশিপে জড়িয়ে গেল উর্মি। উর্মি, তার উর্মি, এত যত্নে, এত সাধনায়, এত নিষ্ঠায় যাকে মানুষ করলেন, যার জন্যে এত অপমান সইলেন, স্বামী বিচ্ছেদ সইলেন, সেই উর্মি। তার উপর যা বুঝলেন, তাতে উদিত নামের ছেলেটিও আর ইন্টারেস্টেড নয় এই রিলেশনে। হা ভগবান, এমন একটা দিন কি তার উর্মির জীবনে আসতেই হলো? বুকটা কেমন ভারী ভারী লাগছে। মেয়েটা আবার কিছু করে বসবে না তো? খাওয়া দাওয়া তো কমিয়েই দিয়েছে, কেমন চুপচাপ থাকে আজকাল বেশিরভাগ সময়। দ্রুত পায়ে এবার হাঁটা লাগালেন শ্রীমতী। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে চান তিনি। উর্মির সঙ্গে পরিষ্কারভাবে তার একটা আলোচনা হওয়া দরকার।
জীবনটা তো ছেলে খেলা নয়। মেয়ে চাইলে উদিতের সঙ্গে তিনিও তো সরাসরি কথা বলতেই পারেন। এরা আজকালকার ছেলে মেয়ে, তার উপর বয়স কম, ক্ষণিকের উত্তেজনায় ভুল কাজ করা বা ভুল ডিসিশন নেওয়াটা এদের কাছে জল ভাত। উর্মির মুখে উদিত সম্পর্কে যতটুকু শুনেছেন তাতে মনে হয়েছে ছেলেটি আর যাই হোক গোয়ার অবিবেচক নয়। তিনি যদি বুঝিয়ে বলেন, ও কি বুঝবে না? কখন যে রাসবিহারী এসে গেছে টেরই পাননি তিনি। আজ আর ভালো লাগছে না, ট্যাক্সি ধরবেন বরং। দ্রুত, খুব দ্রুত পৌঁছাতে হবে মেয়ের কাছে। পেয়েও গেলেন একটা, উঠেই পেছনের সিটে গা এলিয়ে দিলেন। বেশ হালকা মিষ্টি ধরনের একটা হাওয়া দিচ্ছে, শরীর জুড়োচ্ছে, মন নয়। আজ এই মুহূর্তে মনে উর্মি ছাড়া আর কিছু নেই। তাকে সব কিছু কেন লুকোলো? তবে কি মঞ্জুশ্রীর কথাই ঠিক? নারী ছিঁড়ে আসেনি বলে সন্তান হয়েও সন্তান হলো না উর্মি? বুক চিপে মুখে দুধ তুলে দেননি বলেই কি মনে মনে একটা দূরত্ব রয়ে গেছিল? কেন যে ছেলেমেয়েরা বড় হয়ে যায়? কেন আর মা বাবাকে বোঝে না তারা? রাস্তাঘাট আজ একটু ফাঁকাই, হু হু করে ছুটছে ট্যাক্সিটা। শ্রীমতীর ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছিল। বাড়ির সামনে ট্যাক্সি থেকে যখন নামলেন তখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্লান্ত তিনি। পার চলছে না। উর্মিকে ঠিক কি জিজ্ঞেস করবেন, কি বলবেন ভেবেই পাচ্ছিলেন না। মেয়ের সঙ্গে কথা বলার জন্যেও আজ তাকে এমন প্রস্তুতি নিতে হবে তা কোনোদিনও কল্পনাই করেননি তিনি। নিজের ঘরে চুপচাপ শুয়েছিল উর্মি। শ্রীমতী গিয়ে মাথায় হাত রাখলেন। চোখ মেলে তাকালো মেয়ে, কথা বলল না। খিরে, এখন এভাবে শুয়ে শরীরটা ভালো নেই নাকি? না, শরীর ঠিকই আছে, আলতো জবাব এলো। তবে কি মন খারাপ? মার কথায় এবার উঠে বসলো উর্মি, হাসল। তুমি এত ডিস্টার্ব ফিল করছো কেন মা? আমি ঠিক আছি। সবই তো জানো, বোঝো, সামলাতে একটু সময় তো লাগবেই। বাট ইটস ওকে, আই উইল ম্যানেজ মা। তোর সাথে একটু কথা ছিল। বলো, ক্লান্তভাবে জবাব দিল উর্মি। উইদাউট হেজিটেশন তুই আমাকে পরিষ্কার করে বল তো, তোর আর উদিতের ভেতর ঠিক কি হয়েছে? কিচ্ছু লুকোবি না, বল। মা, লুকোবো কেন? কোনোদিন লুকিয়েছি কিছু? এ ব্যাপারেও তো সবই জানো, আর কি বলবো? মিথ্যে কথা, ঝাঁঝিয়ে উঠলেন শ্রীমতী। লুকোসনি কিছু না? কিচ্ছু লুকোসনি? মন্দারমণিতে একা উদিতের সঙ্গে গিয়েছিলি, বলেছিলি আমাকে? মিথ্যে বলিসনি? বলিসনি যে ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গে যাচ্ছিস? উর্মি চুপ করে থাকলো। কথা বলতে বলতে শ্রীমতীর গাল বেয়ে গরম লাভার মতো জলের স্রোত নামতে লাগলো। কেন কেন সেদিন আমাকে অত বড় মিথ্যে বলেছিলি? কেন এখনো সব সত্যিগুলো বলছিস না? আমাকে কি তুই আর বিশ্বাস করিস না? তোকে বুকে করে মানুষ করেছি উর্মি। আমি বুঝতে পারছি একটা সাংঘাতিক কিছু লুকোচ্ছিস আমার কাছ থেকে। বলো, কি জানতে চাও? খুব আস্তে আস্তে কথাগুলো উচ্চারণ করলো উর্মি। শ্রীমতী কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেন মেয়ের মুখের দিকে, তারপর বললেন, তোর সঙ্গে উদিতের ফিজিক্যাল রিলেশন হয়েছে ওখানে? উর্মি যেন চাবুক খেয়ে তাকালো মায়ের দিকে, তারপর বিনা বাধায় হাউ হাউ করে কেঁদে উঠল। আর কোনো উত্তরের আশা করলেন না শ্রীমতী, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। কাঁদতে দিলেন মেয়েকে। কান্নার দমকটা কমে এলে ভেজা চোখ তুলে তাকালো উর্মি। তুমি হঠাৎ এ প্রশ্ন কেন করছো মা? মা বলেই করছি, থেমে থেমে উত্তর দিলেন শ্রীমতী। হ্যাঁ, হয়েছে। হওয়ার কোনো সম্ভাবনা ঠিক ছিল না, তবু হঠাৎই হয়ে গেল। এসবের সম্ভাবনা প্ল্যান করে হয় না, হঠাৎই হয়। শ্রীমতীর কথার তৎক্ষণাৎ কোনো জবাব দিল না উর্মি। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তাই হবে হয়তো। তারপরেই আমার মনে হলো আমার লাইফের এই কথাটা ওকে এবার জানানো উচিত। জানালাম, কিন্তু তারপরেই ও যেমনভাবে রিয়াক্ট করলো, তেমনটা যে হতে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি। ধরা গলায় জানতে চাইলেন শ্রীমতী। কি বলল? হি ওয়ান্টস টু গিভ ইট আ সেকেন্ড থট। শোনো উর্মি, তুমি যদি ভেবে থাকো উদিত এখনো সেকেন্ড থট দিচ্ছে,
এবং পরবর্তী সময়ে ওর ভাবনাটা তোমার ফরে আসবে, তাহলে তুমি ভীষণ ভীষণ ভুল করছো। অদিত তোমায় ভালোবাসতো কিনা বা এখনো আদৌ বাসে কিনা তা আমি জানি না, আর আমি জানতে চাইও না। তবে ও আর তোমায় বিয়ে টিয়ে করবে না, এটা আমি বলে রাখলাম। এখন বলো, কিছু কি বাঁধিয়ে বসেছো তুমি অলরেডি? পিরিয়ড কি মিস্টেস হয়েছে? ঠিক করে সত্যি বলবে। অ্যাবর্ট করাতে হলে আগে থেকে ব্যবস্থা নিতে হয়, লাস্ট মোমেন্টে কিছু করা যায় না, সেটা তুমি জানো নিশ্চয়ই। উর্মি অবাক হয়ে শ্রীমতীর দিকে তাকিয়ে আছে। মাকে এতটা কঠোর হতে, এতটা হার্টলেসলি কথা বলতে ও কোনোদিন শোনেনি। তোমার কি হয়েছে মা? আই এম অ্যাসিওরিং যে ওসব কিছু হয়নি, পিরিয়ড হয়ে গেছে। বাট মা, আজ যদি আমি কনসিভ করেও যেতাম, তুমি অ্যাবর্ট করিয়ে দিতে? হ্যাঁ, দিতাম। কি হতো জন্ম দিয়ে? সেই তো ভাগাড়ে ফেলে আসতে হতো, আরেকটা উর্মির জন্ম হতো, আর একখানা উদিত মার্কা প্রেম কাহিনী তৈরি হতো। মাঝখান থেকে জ্বলে পুড়ে খাক হয়ে যেত এই আমার মতো শ্রীমতীরা। কেন এমন করলি তুই আমার সাথে? তোকে তো আমি কিছু লুকোইনি। কি যুদ্ধ আমাকে করতে হয়েছে তাও তোর অজানা নয়, তারপরে পারলি এমনটা করতে? বারবার এক কথা বলো না মা। উদিত আমার নিজের চয়েস ছিল বলে আজ তাকে নিয়ে এত কথা বলছো। ধরো উদিত বলে কেউ কোনোদিন যদি না আসতো লাইফে, তাহলে তো তোমরা সম্বন্ধ করে আমার বিয়েটা দিতে। তখন নিশ্চয়ই সত্যি কথাটা রিভিল করেই দিতে। কি গ্যারান্টি ছিল তখন পাত্রপক্ষ ব্যাকআউট করতো না? সেই পাত্রপক্ষের সঙ্গে আগে থেকেই তোমার ফিজিক্যাল রিলেশন হতো না আশা করি। শ্রীমতীর গলায় অদ্ভুত রকমের একটা ঝাঁজ ছিল। চুপ করে গেল উর্মি, আর কথা বাড়ালো না। আর যেন পারা যাচ্ছে না, মনের সাথে ক্রমাগত একটা লড়াই চলছে। দু একবার ফোন করার কথা ভেবেছিল উদিতকে, শেষ পর্যন্ত মন সায় দেয়নি। তবু অন্তত একটা জায়গা ছিল যেখানে ওর দেহ মনকে একটা নিশ্চিন্ত আশ্রয় দিতে পারত। আজ বোধহয় সেটাও হারালো। মাও বোধহয় আর ওর দিকটা র্যাশনালি ভেবে দেখছে না। এতদিন তবু ঠিক ছিল, তেমনভাবে তো কিছু রিয়াক্ট করেনি মা। তাহলে আজ হঠাৎ এমন কি হলো? ফিজিক্যাল রিলেশনের কথাটা আজই কেন হঠাৎ এভাবে জানতে চাইল? খাটের একপাশে চুপ করে বসেছিলেন শ্রীমতী, অসাড় হয়ে, অনেকখানি কঠোর হয়ে পড়েছেন। অনেক দিন পর, বহু বছর আগে মঞ্জুশ্রীর বেলায় একবার এই রকম কঠোর হয়েছিলেন, আর আজ আবার এই এতদিন পর। মেয়ের দিকে তাকালেন এইবার। চুপচাপ বসে আছে, স্থির, যেন কিছুই হয়নি বা অনেক কিছুই হয়েছে, অথচ সে ঝড় একাই সামলাচ্ছেও। ওঠ, আয়, চা খাই মা মেয়েতে। খাওয়াবি একটু আজ? বড্ড টায়ার্ড লাগছে। নিজের আর করতে ইচ্ছে করছে না। হ্যাঁ করছি, কিন্তু তার আগে আমায় বলো তো, আমি উদিতের সঙ্গে মন্দারমণি গেছিলাম, সেটা তুমি জানলে কি করে? তাছাড়া ফিজিক্যাল রিলেশনের ব্যাপারটাই বা এত জোর দিলে কেন? অত শত জেনে তোমার কাজ নেই। কথাগুলো যে মিথ্যে নয় সেটা তো সত্যি। কে বলেছে, কিভাবে জেনেছি, সেসব এখন ম্যাটার করে না। শোনো, আমি একটা কথা ভাবছি। বলছি যে, দেখ, তুই যখন উদিতকে ভালোবাসিস, শারীরিক মানসিক সব দিকেই যখন এখন এতটা এগিয়ে গেছিস, তখন রিলেশনটা নষ্ট হওয়া দুজনের জন্যই খারাপ। কঠিন হয়ে গেল উর্মির মুখটা। ঠিক কি বলতে চাইছো? বলছি যে, মানে আমি একবার উদিতের সঙ্গে কথা বলি, বরং যে ব্যাপারে ওর আপত্তি সেটা আমি ওর সাথে সবচেয়ে ভালো ডিসকাস করতে পারবো। দরকার হলে তোর বাবাকেও না হয় ডেকে নেব, একসাথে বসে। না, দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড মা। উদিত সেকেন্ড, থার্ড, ফোর্থ যত থটই দিক না কেন, যাই কনক্লুশন বা ডিসিশনে আসুক না কেন, আমি ডিসাইড করে ফেলেছি। আই এম নট গোয়িং টু ম্যারি দ্যাট ম্যান। এমন হঠকারী সিদ্ধান্ত জীবনে নিতে নেই উর্মি। উদিত হয়তো আচমকা এমন একটা ঘটনা অ্যাকসেপ্ট করতে পারেনি, হতেই পারে। আমরাই বা ঠিক কতটা উদার মনা বলতো? অ্যাকসেপ্ট করতে ওর হয়তো একটু সময় লাগছে। সে সময়টা তো তুই অন্তত ওকে দিবি। না, দেব না, কারণ ও কোনোদিনই অ্যাকসেপ্ট করবে না।
এরা সব হিপোক্রিট মা, যত বড় বড় বুলি শুধু মুখে। ও যখন ঘটনাটা শুনলো তখন ওর রিয়াকশনগুলো, কথাগুলো তুমি তো দেখোনি মা, তুমি শোনোনি। যতই আনএক্সপেক্টেড ঘটনা হোক তাই বলে ওরকম রিয়াক্ট করবে? এসব তোর তীব্র অভিমানের কথা উর্মি। দেখ, তোর খারাপ লাগাটা আমি অস্বীকার করছি না রে, তবু। ব্যঙ্গের হাসি হাসলো উর্মি। আসলে কি বলতো, তোমার অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি। কি পারছিস? শ্রীমতীর গলায় শ্লেষের সুর। সিম্পল মা, ফিজিক্যাল রিলেশনটা নিতে পারছো না। ওটা না হলে এত চাপাচাপি, এত বোঝানো টোঝানো তুমি বোধহয় করতে না। খানিকক্ষণ চুপ করে থাকলেন শ্রীমতী, তারপর শান্তভাবে বললেন, হ্যাঁ হয়তো তাই।